ফলের দোকানে আপনারা যে হলুদ রঙের পাকা কলা দেখে থাকেন, আসলে এই কলাটা আসে কোথা থেকে? তো আমরা আজকে এসেছি একদম মাঠ পর্যায়ে, একদম প্রান্তিক পর্যায়ে। এখানে একটি কলার বাগানে আমরা প্রবেশ করেছি। তো এই কলা চাষের আদ্য প্রান্ত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এই কলা বাগান থেকে। তো অতীতে আমাদের এই অঞ্চলটাতে, আমি বর্তমানে কথা বলছি নওগাঁ সদর উপজেলা থেকে, অতীতে আমাদের এই অঞ্চলটাতে আগে প্রচুর পরিমাণে মানিক কলা উৎপাদন হতো, কিন্তু সময়ের সাথে সাথে মানিক কলার উৎপাদন কিছুটা কমেছে। মানিক কলার উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মানিক কলা গাছ কিন্তু বছরে একবার লাগিয়ে অনায়াসে 3 বার ফলন পাওয়া যায়, কিন্তু মানিক কলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মানিক কলা গাছ একবার লাগিয়ে প্রথম বছর কলার ফলন দেওয়ার পর পরবর্তীতে গাছটা মারা যাচ্ছে বা গাছ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সঙ্গত কারণে কিন্তু কৃষকও কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সঙ্গত কারণে এই মানিক কলা থেকে সরে এসে কৃষক এখন নতুন জাতের কলা অর্থাৎ চিনি চাম্পা কলার জাত তারা এনেছেন মাঠ পর্যায়ে এবং চিনি চাম্পা কলাটা উৎপাদন করছেন। আমি আজকে কথা বলছি 15ই ফেব্রুয়ারি। তো আর 3 দিন পর আমাদের মাঝে ধরা দেবে মাহে রমজান। তো রমজান উপলক্ষেই মূলত আমাদের এই অঞ্চলের কৃষকরা কলা চাষ করে থাকেন, কারণ রমজানের সময় কলার দামটা অধিক আকারে বৃদ্ধি পেয়ে থাকে। বছরের অন্যান্য সময়গুলোর তুলনায় রোজার সময় কলার দাম অধিক আকারে বৃদ্ধি পেয়ে থাকে। সঙ্গত কারণেই কিন্তু কলা চাষিরা রোজাকে টার্গেট করে তারা কলা লাগিয়ে থাকেন মাঠ পর্যায়ে। একটু আগে একজন কলা চাষির সঙ্গে কথা বললাম, অর্থাৎ কলা বিক্রেতার সঙ্গে কথা বললাম। তিনি আমাকে জানালেন আগামী 2-3 দিন পরে রোজা, তো রোজা উপলক্ষে রোজা আসার আগ মুহূর্তেই কিন্তু কলার দাম ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। বেশ আজ থেকে 1 মাস আগে কলার দাম অনেক কম ছিল, 300 বা 400 টাকা ক্যান ছিল কলার, বাট সেই কলার দামই কিন্তু এখন 500 ছেড়িয়ে 700-800 তে অবস্থান করছে চিনি চাম্পা কলা। তো সঙ্গত কারণেই অধিক মুনাফা লাভের আশায় কিন্তু প্রত্যেকটা কলা চাষী মূলত এই রোজাকে কেন্দ্র করেই বা রোজাকে টার্গেট করেই কলা লাগিয়ে থাকেন। আমি যে বাগান থেকে কথা বলছি এটা আমার বড় ভাইয়া তৌফিকুল ইসলাম তুহিন, তিনি উদ্যোগী হয়ে গত বছর কলা চাষ করেছেন। তো বলতে পারেন এই বাগান সম্পর্কে আমি অনেক কিছুই জানি। সঙ্গত কারণে এখানে তিনি নেই এবং তিনি না থাকার কারণে তার সাক্ষাৎকার নেওয়া পক্ষে সম্ভব হচ্ছে না দেখে আমি কিছু কলা চাষের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব। তিনি প্রথম অবস্থায় এই জমিতে আজ থেকে 4 বছর আগে বা 4 বা 5 বছর আগে তিনি প্রথম অবস্থায় জমিতে আমরুপালি জাতের আমের বাগান করেছিলেন। তো আমরুপালি জাতের আমের বাগানটা আরো একটি রয়েছে, কিন্তু এই জমিতে আমরুপালি জাতের আমের যে গাছ, এই গাছগুলো একটু তুলনামূলক ভাবে উৎপাদন সক্ষমতা কম ছিল গাছগুলোর। সঙ্গত কারণে গাছগুলো এখান থেকে উঠায় ফেলে তিনি পরবর্তীতে এই জমিতে কলা চাষ করছেন। পরবর্তী পাশে তার আরো একটি আমরুপালি বাগান রয়েছে এবং আমরুপালি বাগানে কিন্তু আমের মুকুল আসতে আরম্ভ করেছে। তো সেটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বাট কলা নিয়ে যেহেতু কথা বলি সেহেতু কলা নিয়ে কথা বলি। তো আজ থেকে 4-5 বছর আগে তিনি উদ্যোগী হয়ে প্রথমে পান বরজ তৈরি করেছিলেন, পান বরজের পাশাপাশি আম লাগিয়েছিলেন এবং আম তিনি 2টা জমিতে রোপণ করেছিলেন। তো বর্তমানে তার একটা জমিতে আম উৎপাদন হচ্ছে, আমরুপালি আম, এবং এই জমিতে তিনি উৎপাদন করছেন কলা। তো প্রতিনিয়তই কিন্তু আসলে কৃষিতে নিত্য নতুন জাতের বিভিন্ন জাতের ফসল আসছে, উচ্চ ফলনশীল ফসল আসছে এবং অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তাও কিন্তু কৃষিতে আসছেন। সঙ্গত কারণেই কিন্তু কৃষি সেক্টর এখন আর শুধু এই ফসল ফলিয়ে দৈহিক চাহিদা মেটানোরই একটি ক্ষেত্র নয়, এটি এখন কৃষি এখন বাণিজ্যিক সেক্টরে পরিণত হয়েছে। অনেকেই আছেন যারা তরুণ উদ্যোক্তা, তারা কৃষিতে আসছেন, এসে এসব উচ্চ ফলনশীল জাতের ফসল মাঠ পর্যায়ে রোপণ করছেন এবং এখান থেকে তারা লাভবান হচ্ছেন এবং লাভবান হচ্ছেন দেখে কিন্তু তাদের দেখার দিকে অনুপ্রাণিত হয়ে আরো এইসব উচ্চ ফলনশীল ফল এর বাগান কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। যেমন কিছুক্ষণ আগে আমি একটা ভুট্টা নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। তো আমাদের এই অঞ্চলটাতে অতীতে কিন্তু ভুট্টা চাষ সেভাবে হতো না যেভাবে বর্তমান সময়ে হচ্ছে, কারণ ওই তো বললাম যে শিক্ষিত তরুণরা ইয়েতে আসছে, মানে কৃষি সেক্টরে আসছে, কৃষি সেক্টরে ইনভেস্ট করছে, তারা গরু বা ছাগলের খামার তৈরি করছে এবং গরু ছাগলের খামারগুলোতে উন্নত জাতের গরু ছাগল তারা চাষ করছেন। উন্নত জাতের বলতে বিদেশি যেগুলো জাতের গরু ছাগল রয়েছে সেগুলো চাষ করছেন। বিদেশি জাতের গরু ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু শুধু খড় বা ঘাসের উপর নির্ভর করলেই আমাদের হয় না। সেক্ষেত্রে ওই সব জাতের গরু ছাগলকে দানাদার খাদ্য বা উন্নত জাতের দানাদার খাদ্য প্রয়োগ করতে হয় এবং দানাদার খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ভুট্টার পরিমাণটা অধিক বেশি লাগে। সঙ্গত কারণে কিন্তু ভুট্টার চাহিদাও ব্যাপক আকারে তৈরি হচ্ছে এবং যার কারণে কিন্তু কৃষক ভুট্টা চাষ করছেন এবং ভুট্টাতে ভালো দামও পাচ্ছেন। তো এটাও সম্ভব হচ্ছে আসলে কৃষি, তো বললাম যে আগে একসময় কৃষি শুধু দৈহিক চাহিদার একটি মানে বিষয় থাকলেও সে কৃষিটি এখন আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে চলে গিয়েছে। অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তা কৃষিতে আসছেন, এসে নিত্য নতুন জাতের আধুনিক ফসলের জাত তারা কৃষি মানে মাঠ পর্যায়ে নিয়ে আসছেন, রোপণ করছেন এবং তার সফলতা দেখা পাচ্ছেন।
তো এই বাগান থেকে মূলত বলার মতো এটা ছিল, তিনি প্রথমে এখানে আম চাষ করেছিলেন। আম চাষ করার পর আমিও তিনি কিছুটা লাভবান হয়েছেন। পরবর্তীতে আমের গাছের জাত একটু মানে যে আশা করে তিনি আমের গাছগুলো নিয়ে এসেছিলেন, একদম বেশি পরিমাণে আম দিবে, সেই জাত অনুযায়ী বা সেই আশা, সেই প্রত্যাশা অনুযায়ী তিনি আমের গাছগুলো পান নাই। আমের গাছটা একটু লো কোয়ালিটির হয়, তিনি আমের গাছ কেটে ফেলে পরবর্তীতে কলা রোপণ করেছেন। গত বছর তিনি বাগান থেকে কলা বিক্রয় করতে সক্ষম হয়েছেন, এই বছরও কিন্তু কলা তিনি বাগান থেকে বিক্রয় করেন। ওই পাশটাতে যদি আমি যাই, সেক্ষেত্রে ওই পাশটাতে আপনারা অনেকে লক্ষ্য করবেন যে ওই পাশটাতে আসলে কলার গাছ অনেকটাই কেটে ফেলেছে তিনি। ওই পাশটাতে কলার গাছ কেটে ফেলে এই পাশটাতে শুধু কিছু কলার গাছ রয়েছে। কিছু বলতে না ভুল, মানে 3/1 কলা অলরেডি তিনি বিক্রয় করে ফেলেছেন এবং এখনো বাগানে 2 ভাগ কলা রয়েছে, এবং এই পুরো কলাটাই আশা করা যায় রোজার মাসে তিনি বিক্রয় করে দিবেন। তো রোজার মাসে যদি কলা বিক্রয় করা যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে লাভের একটা আশা থাকে। কারণ ওই তো বললাম যে আজ থেকে 1 মাস আগে কিন্তু কলার দাম ছিল 300, 400 বা 250 টাকা ক্যান। সেই কলার দামই এখন রোজাকে সামনে রেখে সেই কলার দামই বৃদ্ধি পেয়েছে 700, 800 টাকা ক্যান। যার কারণে রোজাকে কেন্দ্র করে কিন্তু কৃষক আসলে কলা লাগান, বা যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা রয়েছেন তারাও রোজাকে কেন্দ্র করে কলা চাষ করে থাকেন। তো কলা বাগান থেকে মূলত এটুকুই বলার মতো ছিল যে অতীতে আমাদের এই অঞ্চলটাতে শুধু এই পটল, মরিচ, বেগুন এগুলোই চাষ হতো, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করেছে। পাশাপাশি কিছু শিক্ষিত তরুণ উদ্যোক্তাও আমাদের এই সেক্টরগুলোতে আসছেন, কৃষিতে আসছেন। যার কারণে তারা তো আর এই পটল, মরিচ, বেগুন এসব উৎপাদন করবে না, তারা উন্নত জাতের ফসল উৎপাদন করবে। তারা উন্নত জাতের ফসল আনছেন এই মাঠ পর্যায়ে, বিশেষ করে কলা, আম, বরই, ভুট্টা এসব ফসল তারা মাঠ পর্যায়ে আনছেন। তারা অবশ্যই শিক্ষিত তরুণ উদ্যোক্তা, তার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করে বিভিন্ন মাঠ পর্যায়ে রিসার্চ করে তারা এইসব জাতগুলো নিয়ে আসছেন এই মাঠ পর্যায়ে, এবং তাদের দেখা দেখি কিন্তু গ্রামের যেগুলো সাধারণ কৃষক ছিল তারাও কিন্তু এসব উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদনের ক্ষেত্রে উদ্যোগ্ত হচ্ছেন, এবং তাদের দেখা দেখি কিন্তু গ্রামের যে সাধারণ কৃষক তারাও কিন্তু কলা বাগানের দিকে ঢুকছেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও কিন্তু কলা লাগিয়ে ব্যাপক আকারে সফলতার মুখ দেখছেন। তো দর্শক, এটুকুই বলার মতো ছিল এই কলা বাগান থেকে। আসলে এটাই তুলে ধরার জন্যই এই কলা বাগানে প্রবেশ করেছিলাম যে সময়ের সাথে সাথে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগছে, এবং শিক্ষিত তরুণ উদ্যোক্তারা কৃষিতে আসলে আসছেন এবং এসে কিন্তু তারা সব উচ্চ জাতের ফসলের দিকে তারা ইনভেস্ট করছেন এবং তারা লাভবান হচ্ছেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আমাদের কথার উপর আস্থা রেখে যে আপনি এইসব কলা বাগান, আম বাগান, বরই বাগান বা ভুট্টা চাষ শুরু করবেন, এটা কখনোই আমি বলি না। তো যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছেন এবং যারা ভাবছেন যে আপনারাও এইসব কৃষি সেক্টরে ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই কৃষি সেক্টর গুলোতে আসবেন, অর্থাৎ মাঠ পর্যায়ে আপনারা আসবেন, এসে কৃষকের সঙ্গে কথা বলবেন, তরুণ উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করবেন, এবং তারপর যদি সাহস থাকে, মনে সৎ সাহস থেকে পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং আশা করছি আপনারা লাভবান হবেন। তো এই কলা বাগান থেকে আমার কাছে এটুকু তো দেখার মতো ছিল আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।